নকল মূলত কিন্তু উঠে গিয়েছে। আমি নকলে দাফন করেছি এবং নকলে 40-এ খেয়েই মন্ত্রণালয়ে বিদায় নিয়েছিলাম। তো এই নকলটা কিন্তু শিক্ষকরাই বন্ধ করেছিল। এই শিক্ষকরা আগে কিন্তু নকলের সহযোগিতা করতো বিফোর উই স্টার্টেড। আবার শিক্ষকরা আমরা এসেছি আমাদের ইন্টেনশনালি তারা বন্ধ করেছে। এরপরে আবারও নকল যে হয়েছে সেটা শিক্ষকদের এই মন্ত্রণালয়ের চেয়ার থেকে ইনস্ট্রাকশন আসেনি, সেই জন্য হয়েছে। তো নকল নিয়ে কিন্তু আমি মোটেও চিন্তা করি না, কারণ আমার শিক্ষকরা আমি দেখেছি কর্তা বাবু যা বলে তাহা শুনিয়েই তাহা চলে না। তো আমার শিক্ষকের কোনো কমপ্লেন নেই, দে উইল ডু দেয়ার জব। কিন্তু নকলের কিছুটা মডেল চেঞ্জ হয়েছে। এই জন্য 1990 পাবলিক পরীক্ষা অ্যাক্ট এটা আমি চেঞ্জ করছি। এটা আমি অলরেডি ক্যাবিনেট উত্থাপন করেছি। ওখান থেকে এসে এটা চলে যাবে সংসদে, বিল আকারে আসবে এবং আইন পাস হবে। তাহলে আমি কিন্তু অ্যাড্রেস করছি ফর এভার নকলের যে ভেরিয়েশন হচ্ছে। নকল যেমন কালার চেঞ্জ করছে, এখন আমারও কালার চেঞ্জ করতে হবে আইনগত ভাবে, তাই না? এখন আর কাগজ দিয়ে নকল দেওয়া হয় না, এআই আনসার দিয়ে দিচ্ছি। ইউ সি নাও পিপল সে মাই বয়েজ আর গেটিং স্মার্ট, আই লাইক ইট, আই লাভ ইট। সেই নকল করা তো একটা স্মার্টনেসের দরকার রয়েছে। সেই জন্য নকল দিয়ে আমার কথা না, আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি ওরা ব্যানারে নকল লেখে, আমি লিখতে চাচ্ছি মান উন্নয়নের জন্য আমি আপনাদের সাথে সভা করছি। আমি যদি শিক্ষার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি অটোমেটিক্যালি এটা চলে যাবে। সেকেন্ড হলো নকলের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা দায়ী না। দেখুন, দিস আর দ্য নিউ জেনারেশন, তারা মিথ্যা বলতে জানে না, তারা সত্য শিখেছে, তারা প্রতিবাদ করতে জানে। এগুলো তো আমরা দেখলাম জুলাইতে। তো এই ছেলে মেয়েরা ইজ ভেরি মডার্ন। এরা আর আমি আপনি এক না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি। আপনি যদি বারবার তাদেরকে নকল করে হিউমিলেট করেন, দে মাইট এগ্রি, বুঝতেছেন না? তারা তখন বলবে, হেই তোমরা আমাদেরকে এডুকেশনাল প্ল্যাটফর্ম ঠিক করছো না, তোমরা এই কথা বলে। নকল ইজ ডিরেক্টলি অ্যাবিউজিং মাই বয়েজ এন্ড গার্লস। উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাবিউজ মাই বয়েজ এন্ড গার্লস। রাদার আমি অ্যাবিউজ করতে চাচ্ছি এই চেয়ারে যে মন্ত্রী বসছেন তিনি। তাহলে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যেতে হবে। তাহলে শিক্ষকদেরকে সেই জায়গায় নিতে হবে, সেই জায়গায় নেওয়ার জন্য যা যা করতে হবে, দ্যাট ইজ মাই ডিসকাসেবল পয়েন্ট। আর ডিজিটালিতে নকলের যে কালার এই করোনার মতো চেঞ্জ হচ্ছে, ওই জায়গাটা আমি রেস্ট্রিকশন আনছি এবং লতে সেগুলি আমি দিচ্ছি যেন সেটা। বাট আই এম ভেরি মাচ কনফিডেন্ট। এখন মনে করেন সাংবাদিক সাহেবরা যদি সকলে পরীক্ষা কেন্দ্রে যায়, তাহলে পরীক্ষা কেন্দ্র বিস্তৃত হবে। দরকারটা কি? ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। এখন বাইরে থেকে যদি কোনো সংঘবদ্ধ দল নকল সাপ্লাই দেয়, তাহলে সাংবাদিক এটা ধরে ফেলবে। And I'll look the newspaper, media, and I'll go for action. তাই আমার সাংবাদিকের দরকার আছে। অপরদিকে মাননীয় সংসদ সদস্য যদি আবার বিশাল বহন নিয়ে ঢুকেন, আমি তো আগেই বলেছিলাম মাননীয় সংসদ সদস্য আপনারা তো যাবেনই, এটা তো আপনাদের ডিউটি, বাট সাহাবা নিয়ে যাবেন না। দেখুন, আমরা নতুন ম্যানেজমেন্ট কমিটি করছি। এই নতুন ম্যানেজমেন্ট কমিটিতে যারা আসবেন তাদের কিন্তু আমি ম্যানুয়াল তৈরি করতেছি। They must have to have some kind of training. আবার এই ম্যানেজমেন্ট কমিটিতে আমি ইনসিস্ট করছি নট প্রজ্ঞাপতি যে যারা রিটায়ার্ড মাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল তাদেরকে দেন। Those who knows the business, please give it to them. আর যদি সমাজে সুদীজন আসে, be my guest, আমরা তাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম করছি। কারণ ম্যানেজমেন্ট কমিটি ইজ দ্য অভিভাবক। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কমিটিগুলি কি, তারা মনে করতো আমি যাবো নিয়োগ বাণিজ্য করবো, এই ধরনের প্রবণতা ছিল না। দ্যাট ইজ গন। কারণ আমি সেই সময় এনটিআরসি করেছিলাম শিক্ষক নিবন্ধন। তাহলে এনটিআরসি শিক্ষক নিবন্ধন দিচ্ছি, এনটিআরসি তে শিক্ষক ট্রান্সফারের ব্যবস্থা আমি ইনক্লুড করছি। নেক্সট 15 days এটা আপনি দেখবেন। তাহলে ম্যানেজমেন্ট কমিটিতে যারা আসছেন তারা কি করবেন? সমাজের শিক্ষা অনুরাগী, তারা এই পড়ালেখার মান উন্নয়নের চেষ্টা করে। মূলত আমাদের সবাইগুলি হচ্ছে লেখাপড়ার মান উন্নয়ন এবং ডিজিটাল যে চেঞ্জ সেটা। এখন একটু বিষয়ে আমি বলেছিলাম যে আপনারা ক্লোজ সার্কিট ক্যামেরা রাখবেন। ক্লোজ সার্কিট ক্যামেরা ইলেকশনের মতো ইলেকশন দিয়ে তারপর 5 বছরের জন্য চলে গেল, নট দ্যাট। আমার ক্লোজ সার্কিট ক্যামেরা হবে এই ক্লাসরুমকে রেসিপ্রোকাল কিনা, টিচাররা পড়াচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেই জন্য আমি প্ল্যান করেছি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ডিভিশন পর্যায়ে যারা শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপারে ইন্টারেস্টেড, ডিসি, পৌর, জেলা পরিষদ, মাননীয় সংসদ সদস্য,
তাদেরকে ইনভলভ করে আমি একটা হায়ার অথরিটি কমিটি করব, যেন এগুলিকে ঠিকভাবে সুপারভাইজ করতে হয়। এই প্ল্যান এন্ড ডিজাইন করে। অন দ্য আদার হ্যান্ড দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে আমরা জিডিপির 5% যাব। বিশ্বাস করুন, জিডিপির 5% যে আমি এখন ব্যবহার করব, আগামী বাজেটে দিব, আমার সেই প্ল্যানই আমি ডিজাইন করতে পারছি না যে আমি টাকা নিয়ে করবোটা কি। It takes little time, but government যে mean করে business, do you see? That is the beauty of this government. Because they are giving priority only in education, but nothing without in education. এখন আমাদের বক্তৃতা যে দিলেন, উনি এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলেন। আচ্ছা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি বিশ্ববিদ্যালয় করার কথা হয়েছিল, জায়গা অ্যালটমেন্ট হলো, প্রিভিয়াস গভর্নমেন্ট এই জায়গাটা সরিয়ে নিল, তাই না? তাহলে কি আমাদের উচিত না যে আরেকটি বিশ্ববিদ্যালয় করা? কত যৌক্তিক ভাবে তিনি বললেন। তিনি কিন্তু বলেননি যে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটা ওখানে ঢুকিয়ে দেন। আমি এটা বলিনি যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে শাহজালাল বানিয়েছেন, সেই নামটাকে পুনরুদ্ধার, আমিও সেটা বলছি না, এটাকেও আমি বলছি না। কিন্তু উনি বললেন এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার ছিল এবং ফিশারিকে স্পেশালাইজেশন দেওয়া দরকার ছিল। তার কারণ কি, বরিশালকে কি বলা হয় না, ধান নদী খাও, এই তিনে বরিশাল। তাহলে ধান নিয়েও গবেষণা নেই, খাল নিয়ে গবেষণা নেই, মাছ নিয়ে গবেষণা নেই, তাহলে বরিশাল ডিভিশন তো এই দাবিটা করতে পারে। সেটা আমাকে স্মরণ করিয়ে দিলেন। এখন আসেন, আমি কি ভাবছি, দেব কি দেব না নাকি? আমি ভাবছি যে প্রজেক্ট গুলো তো এইভাবে করা যায়, ডিভিশন ওয়াইজ একটা এগ্রিকালচার ইউনিভার্সিটির দরকার। তাহলে ডিভিশন এলে আমি বরিশাল বলবো না, আমি একটা প্রপোজাল তৈরি করবো, প্রত্যেকটি ডিভিশনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় থাকার প্রয়োজন রয়েছে। ক্লিয়ার? আমিও টেকনিক খুঁজছি। এখন আমি আসলাম, মজিবুর রহমান সরওয়ার আমাকে খুব আতিথেয়তা করলেন, আমার কি বলে ওয়াইফের ছোট বোন, আমি কিন্তু অন্য শব্দ বলিনি, তো সে ভালো খাওয়ালো, আমিও কানে কানে বলে দিয়েছি এই তোমার এখানে যাচ্ছি, সাংবাদিকরা ভালো করে খায়, ভাইয়া জিজ্ঞেস করে দেখেন ভালো বিরিয়ানি আনছি। আমি আবার বললাম গন্ধ তো এখন আমার নাকে আসেনি। এইটা করতে হবে এবং করার প্রসিডিউর চিন্তা করছি, করার জন্য আমি আসছি। আশা করি অনেক কিছু বলেছি। ধন্যবাদ। আমরা এই শারীরিক চর্চা স্পোর্টস মিনিস্ট্রির সাথে আমরা বসছি, বাই দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। আমরা প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্পোর্টস মিনিস্ট্রি এন্ড এডুকেশন মিনিস্ট্রি জয়েন্ট কোলাবোরেশন এই স্পোর্টস সেক্টরে আমরা প্রায়োরিটি দেব এবং 6 month 180 days প্রোগ্রামে এটা আছে এবং দেখতে পাবেন। কালচার সেটা আমরা করেছি এবং রিলিজিয়াস যে সেক্টরটা রয়েছে, ইদার ইউর হিন্দু অর মুসলিম, রিলিজিয়াস এডুকেশন ইজ এ নৈতিক এডুকেশন, এটাকেও আমরা এই 180 days প্রোগ্রামে ইনক্লুড করেছি। জাস্ট ওয়েট এন্ড গিভ মি টাইম, ইউ উইল সি উইদিন 180 days একটা আপনি সিনপসিস পেয়ে যাবেন, একটা আইডিয়া হয়ে যাবে হোয়াট আর দ্য প্রোগ্রাম উই আর টেকিং ইন হ্যান্ড ফর নেক্সট ফিউ ইয়ার্স। থ্যাংক ইউ। এখন আমি যেটা বলতে চাচ্ছি, 92 অ্যাক্টে ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। পরবর্তীকালে 2010-এ লাস্ট গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করেছে, আবার এটাকে চেঞ্জ করেছে 2025-এ। তো আমি এসে এই সমস্যাগুলো যখন খুব প্রকট ভাবে দেখলাম, বাই দ্য ওয়ে আমি কিন্তু এডুকেশন উপরে রিসার্চ করতাম, আমি এগুলির সাথে রিলেটেড ছিলাম এবং বিভিন্ন রকম আমি সেমিনার সিম্পোজিয়াম আগে থেকে ক্রমান্বয়ে করতে থাকতাম। তো এটা আমার নলেজে আছে। আমি এই 9 তারিখে সন্ধ্যা 6টা রাত 12টা পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটি স্টেক হোল্ডার সকলের সাথে উইথ ডিনার মিটিং করে ওয়ান্স ফর অল এই বিষয়গুলো তাদেরকে অ্যাড্রেস করব এবং যে সমস্ত রিফর্মগুলি হয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসব। এখন আপনি বলছেন ইউনিভার্সিটি রাস্তা ব্যারিকেড দিয়ে দিবে, ইটস ভেরি টাফ কোশ্চেন। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক সময় রিমোটে ছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল এটা রিমোটে না, এটা ফ্রন্ট লাইনে চলে আসে। এটার জন্য আমাদেরকে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, স্টুডেন্টদের মধ্যে বিএলসিসি বা তাদের লেখাপড়া ফিরিয়ে আনতে হবে,
এর জন্য আরেকটা কাঠামোগত পরিবর্তন আসবে। ইট টেক্স ভেরি লং টাইম, বাট আই হ্যাভ অ্যানাদার ডিজাইন লাইক ওয়েস্টার্ন, যে স্টুডেন্ট লোন কারা পড়বে না পড়ে এটা পরে বলবো। ইয়েস মোহনা। আমি মহানা টেলিভিশনের বরিশাল ডিভিশন দিলাম। প্রথমত কথা হচ্ছে যে সাংবাদিকদের নিউজ কভার করার জন্য আমি এসেই বলতেছিলাম এটা কি আবার ময়মনসিংহের মতো আমার সামনে ব্যারিকেড করে দেবো, টিচার উত্তেজিত হবে তা কি না। তখন আমাকে ওখানে বললো যে না, এখানে এনাফ স্পেস আছে। আসলে হচ্ছে কি পার্সোনাল অ্যাটিটিউড কাউন্টস। আপনারা দেখেছেন নিজেরা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিভাবে সুন্দর করে আপনারা এসে ফার্স্ট একটা স্ন্যাপ নিয়ে চলে গেলেন, পরে আপনারা কিছুটা কাভার করলেন, পরে এখানে আসলেন। কিন্তু ময়মনসিংহে এইভাবে লাইট জ্বালিয়ে রেখেছে, চোখের প্রাণ কাউকে দেখছি না, এবং মনে হচ্ছে যে কাউকে দেখতে দেওয়া হবে না, নন স্টপ। আমরা তো ঢাকায় মিটিং করি না, আসে ছবি তুলে চলে যায়, তারপরে প্রতি চারটা প্রশ্ন করে। এই যে আপনাদের ভিতরে কালচারাল অ্যাটিটিউডটা বেটার বলে এখানে কোন রকম তর্ক হয়নি। সেখানে তো আমার নামে নিউজও করেছে, ফলস নিউজ। তো আপনি যেটা বললেন কিন্তু আসলে সঠিক বলেন নাই। আপনি হয়তো এই বিষয়ে কি জানি না, জানেন কিনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই প্রেস ক্লাবটা সাংবাদিকদেরকে দিয়েছিল, এবং ইটস এ বিগ স্পেস, এবং এই স্পেসটা লাস্ট গভর্নমেন্ট চুরি করতে চেয়েছিল। আল্লাহ বরিশালও জানতাম না, বরিশাল। এবং ওই প্রেস ক্লাবটা লাস্ট গভর্নমেন্ট চুরি করতে চেয়েছিল। লাস্ট গভর্নমেন্টের আগে আমরা যখন ছিলাম তখন একটা প্ল্যান হয়েছিল যে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করা হবে, এবং মাল্টি প্রাইম লোকেশন। তা আপনারা 2-3টা ফ্লোর নিলেন, 4টা ফ্লোর নিলেন, যদি 30 তলা বিল্ডিং হয়, বাকিগুলি রেন্টেবল ইনকাম দিয়ে আপনাদের সাংবাদিকদেরকে অনেক ধরনের রিমুনারেশনের ব্যবস্থা করা যায়, সেই প্ল্যানটা হয়েছিল। আশা করি প্রেস ক্লাবে বললে এটা হবে। আর আমরা যে ইন্ডিভিজুয়াল মিটিং গুলি করি, এই মিটিং গুলিতে আসলে মূল স্ট্রিমের সাংবাদিকদের সাথে আমাদের কোনো প্রবলেম হয় না। দে আন্ডারস্ট্যান্ড দ্য এডুকেসি। এবং মূল স্ট্রিমের ম্যাক্সিমাম সাংবাদিকগুলি ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমে পড়া সাংবাদিক। দে নোজ হোয়াট ইজ দ্য স্টাইল, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড হতে হবে। হয়েছে কি, কিছু কিছু ভাইরাল সাংবাদিক বেরিয়েছে না, ইউটিউবার, তারা এত অত্যাচার করে ভাই, আর বললাম না। পরে আবার আমাকে কি করে ফেলে, এই জন্য মা চাই, দোয়াও চাই, ধন্যবাদ। এরপরে সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। আমি কোচিং সম্বন্ধে বলছি, কোচিং কে বন্ধ করা হবে, কিন্তু তারপরে সেন্টেন্স গুলো আছে, এটা না বলে এইটুকু বলে, হাউ ডু উই অ্যাড্রেস কোচিং। এখন আর ওইভাবে বলবো না, হাউ ডু উই অ্যাড্রেস কোচিং, বন্ধ করা না। আচ্ছা, আপনি সৌদি আরবে থাকেন, এটা কথার কথা, আপনার প্রচুর টাকা আছে, আপনার ওয়াইফ সন্তান নিয়ে ব্যস্ত, ক্লাসরুমে আপনার ছেলেটা ভালো লেখাপড়া পাচ্ছে না, আপনি কি করবেন? আপনার সম্পদ তো ছেলের জন্যই। আপনি কোচিং সেন্টার পুরোটা ভাড়া করে ফেলবেন, আমার ছেলে পাস করতে হবে, করবেন না আপনি?